আসসালামু আলাইকুম। গত ১২-১৩ কর্মদিবসে মার্কেটের একটা বেশ ভালো উত্থান আমরা দেখেছি। প্রায় ৩৫০ পয়েন্টের মতো একটা মার্কেট বৃদ্ধি পেয়েছে। মার্কেট একটা রেজিস্ট্যান্সের মুখে আছে। আমরা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝি তারা বুঝতে পারছি এবং এই জায়গাতে মার্কেট পরপর ২ টা বেবি ক্যান্ডেল দিয়েছে। বেবি ক্যান্ডেলগুলো আমাদের বন্ধু ক্ষেত্র বিশেষে আমাদের কানে কানে অনেক তথ্য দেয়। বেবি ক্যান্ডেলের সাথে ভলিউমের একটা যোগসূত্র আছে। এগুলো দিয়ে আমরা অনেক তথ্য এখানে পেতে পারি। বেবি ক্যান্ডেলগুলো দিয়ে স্মার্ট মানি আমাদের সাথে ২ টা কাজ করে। এক, তারা এখানে সেলিং ইনটু বাইং করে। তাদের হাতে হয়তো অনেক শেয়ার আছে। এই শেয়ারগুলো তারা এই জায়গাতে যদি একবারে সেল দেয় তাহলে পরে মার্কেট বা কোনো একটা শেয়ার একদম 10% ডাউনে চলে যাবে। তারা এটা করতে চায় না। তারা করে কি, তাদের হাতে থাকা শেয়ারগুলো আস্তে আস্তে সেল দেয় এবং এই সেল দেওয়ার মাঝখান দিয়ে তারা কিছু কিছু শেয়ার কিনে। এটাকে বলা হয় সেলিং ইনটু বাইং। ধরেন ১,০০,০০০ শেয়ার সেল দিল, ২০,০০০ শেয়ার কিনলো। এইভাবে তারা শেয়ারটা খুব ধীরে ধীরে বা কোনো সেক্টর থেকে আস্তে আস্তে বের হয়ে যায়। তো এই জায়গাতে সেলিং ইনটু বাইং হতে পারে। আরেকটা ঘটনা ঘটতে পারে যে এখানে স্মার্ট মানি শেয়ার কালেক্ট করছে। এখানে যারা আছেন তাদেরকে নিয়ে স্মার্ট মানি উপরে যাবে না। সেক্ষেত্রে উপরে যখন যাবে তখন এরা স্মার্ট মানির কাছে শেয়ারগুলো ছেড়ে দেবে। তারা হাই প্রাইজে এদের কাছ থেকে শেয়ার নিতে চায় না, স্মার্ট মানি শেক আউট করতে চায়। এই সমস্ত জায়গায় যারা হোল্ডিং করছে শেয়ার তাদের শেয়ারগুলোকে শেক আউট করে তারা শেয়ারগুলো কালেক্ট করতে চায়। এরকম জায়গাতে কিছুটা প্যানিক তৈরি করে স্মার্ট মানি। তো আমরা দেখব এটার সাথে ভলিউম, ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজের অনেকগুলো যোগসূত্র আছে। এই যোগসূত্রগুলো মিলায় আমরা এখানে সিদ্ধান্ত নেব কী করা যায়। তারপরও ৫,৪৬০-এর নিচে মার্কেটে না নামা পর্যন্ত আমরা আপাতত সতর্ক থাকব, সাবধান থাকব, কিন্তু প্যানিকড হব না, ভয় পাবো না। দেখেন এই জায়গাতেও স্মার্ট মানি বেবি ক্যান্ডেলগুলো দিয়ে শেক আউট করে নিয়েছে। পাবলিকের কাছ থেকে শেয়ার নেওয়ার পরে মার্কেটে একটা বড় উত্থান আমরা দেখতে পেয়েছি। ৫,৪৬০-এর নিচে যদি মার্কেট নামে সেক্ষেত্রে হয়তো মার্কেটকে আরও ৮০ পয়েন্ট বা ৯০ পয়েন্টের একটা কারেকশানের মুখে আমরা দেখতে পারি। তবে সেই কারেকশানেও আমরা ভয় পাবো না। মার্কেট একবারে টানা বাড়লে পারে ব্যবসা করা কঠিন। ছোট ছোট কারেকশান দিয়ে মার্কেট উপরে যখন উঠবে তখন মার্কেটের শক্তি পাবে, মার্কেট উপরে দেখে ওঠার অনেক স্পেস পাবে। আমরা মার্কেটকে আস্থায় রেখেছি। বিগত ২-৩ মাস মার্কেটকে আমরা সামনেও আস্থায় রাখবো। বর্তমান সরকার মার্কেটকে খুব খারাপভাবে ফেলে তাদের যে রেপুটেশন আছে স্টক মার্কেটে সেটাকে তারা নষ্ট করতে চাইবে না। আশা করি ইনশাআল্লাহ মার্কেট সামনে ভালো হচ্ছে এবং ২৬ এবং ২৭ সালে ব্যবসা অনুকূল একটা পরিবেশ আমরা পাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব। যেহেতু মার্কেটটা কিছুটা সতর্কতামূলক সিগন্যাল দিচ্ছে, আমরাও কিছুটা সতর্ক থেকে শেয়ার বাছাই করব ইনশাআল্লাহ। আর মার্কেটে ইন্স্যুরেন্সগুলো আপনারা জানেন খুব চমৎকারভাবে মুভ দিয়েছে। কিছুটা শঙ্কা ছিল আমার যে ইন্স্যুরেন্সগুলো হয়তো বাড়বে না, ৪৫ লেভেল পার করতে পারবে না। মার্কেট সেই লেভেলটা পার করে গিয়েছে। মার্কেটে ইন্স্যুরেন্স, ফিনান্স, ব্যাংক, মিউচুয়াল ফান্ড এই সেক্টরগুলো খেলতে পারে কিছুটা ব্যাকফুটে চলে যায়। আমি নীতিগত কারণে এই সমস্ত শেয়ারগুলোতে আমি শেয়ার বাছাই করি না, শেয়ার সিলেক্ট করি না। যদি সিলেক্ট করতে চাইতাম পারতাম, কিন্তু ওখান থেকে আমি কিছুটা বিরত থাকি। তো আজকে আমি বেশ কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারগুলো সামনের সপ্তাহে ভালো হতে পারে। চলেন আমরা শেয়ারগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই আলোচনা করব গোল্ডেন সান শেয়ারটা নিয়ে। আমার প্রকৌশল খাতটা বেশ পছন্দের একটা খাত বর্তমানে। এই শেয়ারটাতে চমৎকার একটা মুভমেন্ট আসছে। আমরা এই শেয়ারটাতে মোটামুটি ১০ টাকা ৬০ পয়সা, ১১ টাকা এরকম লেভেল থেকে ট্রেড করছি, ব্যবসা করছি। আমাদের এই জায়গাতে নতুন এন্ট্রি আছে। এটা আমরা যদি সাপ্তাহিক চার্ট দেখি, আমরা এটাকে বলি, যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন, ট্রেন্ড বার ফলোড বাই পিন বার, একটা ইনসাইড বার আছে। এই জায়গাতে সব কিছু মিলে শেয়ারটার সামনের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে। আপাতত টার্গেট ২০ টাকা, পরবর্তীতে টার্গেট বাড়ানো যেতে পারে। গত ২৪শে মে শেয়ারটার দাম উঠেছিল ২৭ টাকার কাছাকাছি। দেখা যাক ও উপরের দিকে উঠতে পারে কিনা। চমৎকার একটা সিচুয়েশন তৈরি করে আছে। যারা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে চান, মোটামুটি ১৫ টাকা ৬০ পয়সা এরকম জায়গাতে স্টপ লস দিয়ে শেয়ারটাতে এন্ট্রি দিবেন কিনা বিবেচনা করতে পারেন। কতটুকু শেয়ার কিনবেন, কতটুকু লস আপনি গ্রহণ করতে পারেন, কতটুকু শেয়ার কিনলে পারে স্লিপিং পয়েন্ট ঠিক থাকবে, এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন। আমরা শেয়ার কেনার সময় পরিকল্পনা করি না, অনেকগুলো শেয়ার কিনে ফেলে দিই। অনেকগুলো শেয়ার কিনলে পারে অনেক টাকা লাভ করা যায় না ভাই। অনেক শেয়ার কিনলে পারে দুইটা ঘটনা ঘটে। অল্প একটু প্রফিট পেলে পারে ভয়ে শেয়ার ছেড়ে দেবো আমরা। আমাদের অতীত অভিজ্ঞতা আছে যে শেয়ারের দাম বেড়ে পড়ে গিয়েছে, আমি লাভে ছিলাম একটা শেয়ারে ১,০০,০০০ টাকা, সেই শেয়ারে লসে বিক্রি করেছি ১,০০,০০০ টাকা। এরকম ইতিহাস, এরকম ঘটনা আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো আমরা খুঁজতে পারে পাবো। তাই যখন আমরা অনেকগুলো শেয়ার কিনি, যখন একটু বাড়ে 2% বা 3% বাড়ে, আমরা একটু আতঙ্কিত হয়ে যাই যে শেয়ারটা ছেড়ে দিতে হবে। শেয়ার ছেড়ে দিই, তারপরে শেয়ার উপরের দিকে ওঠা শুরু করে দেয়। এরকম একটা ঘটনা ঘটতে পারে। অনেক শেয়ার কিনলে পারে, আবার অনেক শেয়ার কিনলে পারে সেটা যখন লসে রান করবে তখন আমরা শেয়ারটা বিক্রিও করতে পারবো না।
যে অনেক টাকা লস হয়ে যায়, আচ্ছা দেখি একটু দাম বাড়লে পারে বিক্রি করবো, ওই দাম আর বাড়ে না, পরবর্তী পর্যায়ে শেয়ারটা আমাদেরকে দীর্ঘ সময় আটকায় রাখে। 3 বছর 5 বছর পরে শেয়ারটা হয়তো আমাদের কেনা দামে আসে। তো 3 বছর 5 বছর পরে কেনা দামে আসলে পারে খুব একটা লাভ হবে কি? খেয়াল করে দেখবেন আমাদের প্রাত্যহিক জীবনে প্রতি 5 বছর পর পর জিনিসপত্রের দাম ডবল হয়ে যায়। আদিকাল থেকেই দেখতে পাবেন। আমরা যদি সেই 1950 সাল থেকে যদি আমি হিসাব করতে থাকি, তাহলে দেখবেন যে প্রতি 5 বছর পর পর প্রত্যেকটা জিনিসের দাম ডবল হয়ে যায়, প্রায় প্রতিটা জিনিসের দাম। আপনি 5 বছর পরে একটা শেয়ার থেকে মুক্তি পেলেন, একটা শেয়ার কিনলেন 10 লাখ টাকা দিয়ে, 5 বছর পর 10 লক্ষ টাকা দিয়ে আপনি সেটা বিক্রি করলে পারে, কিন্তু বেসিক্যালি আপনি ওখানে অর্ধেক টাকা লস করে গেলেন আহ, এই মূল্যস্ফীতির কারণে। যাই হোক, তো গোল্ডেন সান একটা সম্ভাবনাময় শেয়ার। গত ভিডিওতে আমি ন্যাশনাল টিউব নিয়ে আলোচনা করেছিলাম। যারা এই শেয়ারটা কিনতে পেরেছিলেন তারা বেশ ভালো পজিশনে আছেন। এই শেয়ারটা ব্রেকআউট কমপ্লিট করেছে। ব্রেকআউট কমপ্লিট করার পরে শেয়ারটা হয়তো আগামী দিন রিটেস্টে আসবে 67 টাকা বা 65 টাকা 50 পয়সা এরকম লেভেলে। যদি শেয়ারটা আসে কেনা যাবে, আবার রি এন্ট্রি দেওয়া যাবে। স্টপ লস যারা আগে কিনেছেন তারা তো প্রফিটে আছেন মাশাআল্লাহ। এই শেয়ারটা কোথায় এন্ট্রি দিবেন, কতটুকু স্টপ লস নেবেন, আমি আবারও বলি, কতটুকু লস হলে পারে স্লিপিং পয়েন্ট ঠিক থাকবে, বাচ্চার সাথে খেলতে পারবেন, অফিসে গিয়ে ঠিকমতো কাজ করতে পারবেন, বাজারে গিয়ে পণ্য কিনতে পারবেন, সেটা ঠিক রাখবেন, রেখে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায় কিনা বিবেচনা করবেন। ট্রেড প্ল্যান ঠিক রাখবো আমরা। নতুন দুই তিনটা শেয়ার আলোচনা করি চলেন। ওয়াই ম্যাক্স, এটাও প্রকৌশল খাতের একটা শেয়ার। ওয়াই ম্যাক্স সম্ভবত জেট ক্যাটাগরির শেয়ার। এইটা যারা জেট পছন্দ করেন না তারা এইটা অ্যাভয়েড করতে পারেন। আমার কাছে শেয়ারগুলোতে জেড বি এ এরকম কোনো ক্যাটাগরিতে আমি বিশ্লেষণ করি না। আমার কাছে প্রতিটা শেয়ারই হচ্ছে একটা পণ্য। আমি মালিকানা আমি মালিকানা আমি 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 মালিক হতে যাচ্ছি না এই ওয়াই ম্যাক্সের। আমি ওয়াই ম্যাক্স কিনবো 15 থেকে 20 দিন বা 1 মাসের জন্য, পছন্দ হবে না ফেলে দেবো, দিয়ে আমি নতুন শেয়ারে যাব। প্রতিটা শেয়ারেই কি আমার লাভ হয় কিনলে পারে? পৃথিবীর কারো কি হয়? অন ক্যাপিটাল কত পার্সেন্ট প্রফিট হলে? ধরেন আপনি 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করছেন, অনেকেই প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই কতটুকু মানে কতগুলো টাকা নিলে পারে আমার সংসার চলবে ঠিক মতো? সেটা নির্ভর করবে আপনার সংসার চালাতে কত টাকা লাগে পার মাসে। আমার হিসাবে অন ক্যাপিটাল 5% সর্বোচ্চ একটা রিজনেবল ফিগার। কোনো মাসে দেখবেন 3% হচ্ছে, কোনো মাসে হয়তো 7% হচ্ছে, কোনো মাসে হয়তো 2% হবে। গড় পড়তে অন ক্যাপিটাল 5% ধারাবাহিক প্রফিট করা সম্ভব এই জায়গাতে। ডবল ডিজিট প্রফিট করা কোয়াইট ইম্পসিবল, সম্ভবই না। ধারাবাহিক কেউ যদি আপনাকে বলে যে আমি ধারাবাহিক প্রতি মাসে 10% প্রফিট করি টানা 1 বছর, ও মিথ্যা কথা বলছে, সত্যি কথা বলছে না। প্রফিট সে আপনাকে পোর্টফোলিও দেখাতে পারবে না। ধারাবাহিকভাবে প্রতি মাসে 10% প্রফিট হওয়া মানে বছর শেষে 120% প্রফিট গেইন করা, এটা কোয়াইট ইম্পসিবল, অসম্ভব, সম্ভবই না এটা। তবে হ্যাঁ, অন ক্যাপিটাল 3% 5% পার মান্থ গেইন করা, এটা রিয়ালিস্টিক একটা ফিগার, এটা সম্ভব। তো যাই হোক, ওয়াই ম্যাক্স যারা মনে করেন যে না আমি জেড নিয়ে ব্যবসা করতে চাই না, তারা ওয়াই ম্যাক্সকে স্কিপ করতে পারেন। এই শেয়ারটা একটা ব্রেকআউট কমপ্লিট করে দিয়েছে, করে রিটেস্টে আসছে, শেয়ারটা আবার উপরের দিকে মুভমেন্ট করার চেষ্টা করছে। ব্রেকআউট রিটেস্টের অনেকগুলো পদ্ধতি আছে। এটা একটা চমৎকার একটা টপিক আমি যা আমার ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে দেখাই, যে ব্রেকআউট রিটেস্টের লাস্ট কেসে আপনি এন্ট্রি দিতে পারেন, ডবল ব্রেকআউট এন্ট্রি দিতে পারেন, একটা পজিটিভ ক্যান্ডেল দেখে এন্ট্রি দিতে পারেন। আর অনেকগুলো পদ্ধতি আছে লাস্ট কেসে এন্ট্রি দেওয়ার, আপনি আপনার মতন করে এন্ট্রি দিতে পারবেন। স্টপ লস কোথায় হবে সেটা আসলে এন্ট্রি পয়েন্টের উপরে, এন্ট্রি পদ্ধতির উপরে নির্ভর করে। দিবেন কিনা সেটা বিবেচনা করে দেখবেন। জেড ক্যাটাগরির একটা শেয়ার। জেড ক্যাটাগরি আরেকটা শেয়ার নিয়ে কথা বলি, ফুয়াং ফুড। গতদিন ফুয়াং সিরামিক আমরা দেখেছি মুভ করতে। ফুয়াং ফুড একটা ব্রেকআউট কমপ্লিট করেছে, রিটেস্ট কমপ্লিট করেছে। এই শেয়ারটাতে আপনি এন্ট্রি দিবেন কিনা, দিলে পারে স্টপ লস কোথায় হবে, কোথায় প্রফিট নেবেন, বিষয়গুলো হিসাব করে দেখবেন। একটু ভারী শেয়ার, সরি, তারপরেও শেয়ারটা খারাপ না। আমার কাছে শেয়ারটা সম্ভাবনাময় একটা শেয়ার মনে হয়েছে। আপনি এন্ট্রি দিতে চাইলে পারে দিতে পারেন। গত সপ্তাহে টেক্সটাইল সেক্টরের বেশ কিছু শেয়ার আমার পছন্দ হয়েছে, যে শেয়ারগুলো মুভমেন্টে আসছে। চলেন কয়েকটা টেক্সটাইল নিয়ে, অনেকগুলো টেক্সটাইল আছে পছন্দ হয়েছে। আমি লিস্ট করছিলাম, প্রায় 7-8টা টেক্সটাইল আমার নজরে চলে আসছে। তো আমি অতগুলো টেক্সটাইল নিয়ে আলোচনা করবো না, কয়েকটা টেক্সটাইল নিয়ে আলোচনা করি এবং চেষ্টা করব যেটি বাদ দিতে। দেশ গার্মেন্টস, দেশ গার্মেন্টস শেয়ারটাতে চমৎকার একটা ভালো ভলিউম পেয়েছে, শেয়ারটাতে মুভমেন্ট করেছে, ব্রেকআউট কমপ্লিট করেছে, রিটেস্টে আসছে, এখনও রিটেস্ট কমপ্লিট করেনি। রিটেস্ট পয়েন্টটা কোথায় হবে, আপনি কোথায় এন্ট্রি দিবেন, এই বিষয়গুলো একটু বিবেচনা করবেন, করে শেয়ারটাতে এন্ট্রি দিবেন কিনা বিবেচনা করে দেখতে পারেন।
সম্ভাবনাময় একটা শেয়ার হতে পারে। 138 টাকা 60 পয়সা সর্বোচ্চ রিটেস্ট পয়েন্ট হতে পারে এই শেয়ারটাতে। দেখি এর নিচে আশা করি এই শেয়ারটার নামার কথা না আর কি, নামবে না এটা বলা সামর্থ্য আমার নাই, শক্তিও আমার নাই, বলা উচিতও না যে নামবে না। তবে এটা আমার কাছে মনে হয়েছে এটা কারেকশানে আসছে, দেখা যাক কারেকশান শেষে ও মুভ করতে পারে কিনা। ড্রাগন সোয়েটার, এটাও বি ক্যাটাগরি একটা শেয়ার, আমরা এখানে এন্ট্রি দিব না। ড্রাগন সোয়েটারে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা সমাধান না করা পর্যন্ত আমরা ড্রাগন সোয়েটারে এন্ট্রি দিব না। আমাদের এখানে একটা কিঞ্চিত হয়তো সে মাথা ঢুকাই দিয়েছে, সাপ্তাহিক চার্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মাথার উপরে একটা রেজিস্ট্যান্স আছে, ডায়াগোনাল রেজিস্ট্যান্স এবং হরাইজন্টাল রেজিস্ট্যান্স, দুইটাকেই সে এই চ্যালেঞ্জটাকে সে নেওয়ার চেষ্টা করছে এবং ভালো ভলিউম পেয়েছে। আমরা কি করব এখন, আমরা একটু ওয়েট করব, করে এটা দেখবো। দেখেন এই জায়গাতে গিয়ে সে রিজেক্ট করে দিয়েছে প্রাইস, খুব চমৎকারভাবে প্রাইস এই জায়গাগুলোকে মান্য করে কিন্তু সম্মান দেখায়। এটা পার করতে পারলে এই শেয়ারটাতে 10 টাকা 30 পয়সা যদি পার করতে পারে ডিএসএসএল, তাহলে পরে এন্ট্রি দেওয়া যেতেই পারে। কোথায় স্টপ লস নেবেন সেটা হিসাব নিকাশ করে এন্ট্রি দিতে পারেন এই শেয়ারটাতে। ওকে, তালু স্পিনিং, এটা হচ্ছে জেড ক্যাটাগরি একটা শেয়ার। এটা ব্রেকআউট কমপ্লিট করেছে, ব্রেকআউট কমপ্লিট করার পরে সে এখানে জাস্ট একটু মানে এই জায়গাতে সে যা করার করে ফেলে দিয়েছে, ব্রেকআউট কমপ্লিট, হয়তো সেই জায়গাতে একটু বিশ্রাম নিচ্ছে। এই শেয়ারটা উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে। আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই তাহলে আমাদের মাথার উপরে অনেকখানি, সাপ্তাহিক চার্টে সে ব্রেকআউট কমপ্লিট করে দিয়েছে, ক্যান্ডেল দিয়ে ভালো ভলিউম পেয়েছে। আগামী সপ্তাহে শেয়ারটাতে আমরা মুভমেন্ট আশা করছি, আল্লাহ মালুম, দেখা যাক কি হয়। আরও হয়তো কিছু শেয়ার ছিল আলোচনা করা যেত, ভিডিওর কলে বড় বড় হয়ে যাচ্ছে, আর ভিডিও কলে বড় না করি। আরও কিছু শেয়ার চোখে পড়ছিল, যেমন ধরেন আনোয়ার গ্যালভানাইজিং, এই শেয়ারটাতে সাপ্তাহিক চার্ট আগে দেখায়, তারপরে আমরা ডেইলি চার্টে যাব। অনেকখানি অনেক দিন এই শেয়ারটা সাধারণ পাবলিকদেরকে কাছ থেকে শেয়ার কেড়ে নিয়েছে। আমরা এখানে একটা গ্যাপ আপ ওপেন দেখতে পাচ্ছি, রিটেস্ট কমপ্লিট করেছে শেয়ারটা। আশা করছি আনোয়ার গ্যালভানাইজিং আগামী দিন আবার উপরের দিকে আপসাইড মুভ দিবে, দেখা যাক। আমরা ডেইলি চার্টে দেখি কি অবস্থা। ডেইলি চার্টেও গতদিনকে আমরা সেটাতে কিনতে দেখেছি স্মার্ট মানিকে, দেখা যাক আগামী দিনকে সেটা নিয়ে কি করে। একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং, কেমন। তারপরে আর আর এই তো মোটামুটি আরও কিছু শেয়ার নিয়ে হয়তো আলোচনা করা যেত। আমি আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করে দিচ্ছি। আপনারা জানেন যে আমি একটা ট্রেনিং কার্যক্রম পরিচালনা করি। আমাদের নেক্সট ট্রেনিং ব্যাচ শুরু হচ্ছে আগামী মাসে। যারা ট্রেনিং করে শিখতে চান, ব্যবসা করতে চান, তাদের জন্য এটা একটা সুযোগ হতে পারে। অবশ্যই যে আমরা জেনে বুঝি ব্যবসাটা করি, আমরা অনেক টাকা নিয়ে এই ব্যবসা করি, কিন্তু আমরা শিখে অনেকেই করি না। এটা আমাদের জন্য একটা দুর্বলতা। শিখে ব্যবসাটা করি, কোথায় স্মার্ট মানি আছে, ক্যান্ডেলগুলো আমাদেরকে কী বলছে, ক্যান্ডেলের সাথে ভলিউমের যোগসূত্র কী আছে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কী বলছে আমাদেরকে, কোথায় সুইট স্পট আছে চার্টে, কোথায় স্মার্ট মানি বসে আছে, মুভিং অ্যাভারেজগুলো কী বলছে। আমরা আরএসআই সিসিআই ইন্ডিকেটারগুলো, আরও ইন্ডিকেটার ব্যবহার করি, এমএসিডি ইন্ডিকেটারগুলো ব্যবহার করি। এই ইন্ডিকেটারগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে আমরা জানি না, আমরা আরএসআইকে ভুলভাবে ব্যবহার করি, অথচ আরএসআই দিয়ে অনেক তথ্য পাওয়া যায়। আরএসআই হচ্ছে আমাদের স্পিডোমিটার, একটা শেয়ার কি স্পিডে আগাচ্ছে, একটা শেয়ারের গতি কি, এই বিষয়গুলো আমরা এই আরএসআই দিয়ে বুঝতে পারি। এখানে অ্যাভারেজ গেইন, অ্যাভারেজ লসের অনেক হিসাব আছে। তো এই বিষয়গুলো আমরা শিখবো। যারা ট্রেনিং করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা সেই গ্রুপে যুক্ত হতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করছি, 019219311195। আমাদের সাথে যোগাযোগ করার একটাই মাত্র নাম্বার আছে। তো ভালো থাকবেন। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।